এটা কি শুধুই একটা ভূতের গল্প? না, একদমই নয়। রাত 10টার বাসের গল্পটা আসলে তার চেয়েও অনেক অনেক বেশি কিছু। এটা অপরাধবোধ, অনুশোচনা আর শেষ পর্যন্ত মুক্তির এক গভীর মনস্তাত্ত্বিক যাত্রা। চলুন একসাথে এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা ভুল, মানে শুধু একটাই ভুল, সেটা কি সারা জীবনের জন্য কাউকে তাড়া করে বেড়াতে পারে? প্রশ্নটা কিন্তু শুধু গল্পের জন্য নয়, আমাদের নিজেদের জীবনের জন্যও। আসুন এই গল্পের মধ্যে দিয়েই উত্তরটা খোঁজার চেষ্টা করি। গল্পের শুরুতেই এর প্রধান চরিত্র অনিমেষ সান্যাল নিজের মুখেই বলছেন, আজকে মনে হচ্ছে কপালে ভোগান্তি আছে। কথাটা কি শুধুই একটা সাধারণ দুশ্চিন্তা ছিল, নাকি এটা ছিল এক আসন্ন ভয়ঙ্কর রাতের অশুভ ইঙ্গিত? তিনি হয়তো নিজেও জানতেন না যে এই রাতটা তার জীবনটাকেই ওলটপালট করে দেবে। তো গল্পটা এখান থেকেই শুরু হচ্ছে। একদিকে একজন একাকী সম্পাদক আর অন্যদিকে এক ভয়ঙ্কর ঝড়ো রাত। এই দুইয়ে মিলে যে অভিজ্ঞতাটা তৈরি হতে চলেছে সেটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো কে এই অনিমেষ সান্যাল? উনি কলকাতার এক নামকরা পাবলিশিং হাউসের বড় সম্পাদক, মানে বেশ ক্ষমতাশালী একজন মানুষ। কিন্তু সেই রাতে ঝড়ের মুখে তার সব পরিচয় যেন মুছে গেছে। তিনি তখন শুধুই একজন ক্লান্ত, একা মানুষ, যে কিনা ঝড় থেকে বাঁচতে একটা আশ্রয় খুঁজছে। আর ঠিক তখনই তিনি একটা সিদ্ধান্ত নিলেন। খুব সাধারণ একটা সিদ্ধান্ত, তাই না? কিন্তু এটাই ছিল সেই মুহূর্ত যা সবকিছু বদলে দেবে। তিনি এমন একটা বাসে উঠে পড়লেন, ৮৫ নম্বর বাস, যেটাতে তিনি সচরাচর চড়েন না। আসলে ওটা শুধু একটা বাস ছিল না, ওটা ছিল তার নিয়তি। তো বাসটা চলতে শুরু করল। বাসের ভেতরের ওই আবছা আলো অন্ধকার, পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছে। আর ঠিক তখনই অনিমেষ বাবুর সাথে দেখা হলো এক রহস্যময় তরুণের। এই আলাপটাই কিন্তু গল্পের মোড় একদম ঘুরিয়ে দেবে। ব্যাপারটা ভাবুন, একদিকে অনিমেষ সান্যাল একজন সফল সম্পাদক, বলা যায় তিনি ঠিক করেন কোন লেখা ছাপানো হবে আর কোনটা হবে না। আর অন্যদিকে এই তরুণ বাদল সেন, একজন সংগ্রামী লেখক যে শুধু একটু স্বীকৃতির জন্য লড়াই করে যাচ্ছে। এই দুই মেরুর মানুষের দেখা হওয়াটাই কিন্তু গল্পের আসল চালিকা শক্তি। বাদল সেনের এই কথাটা শুনুন। গল্প আমার মনকে এমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে অন্য কোনো কাজ ভালোবেসে করতে পারব না। এটা শুধু কথা নয়, এটা তার আত্মার আরতি। লেখালেখি তার জন্য কোনো চাকরি বা শখ নয়, এটাই তার জীবন, তার নিঃশ্বাস। আর তখনই বাদল তার নিজের কষ্টের কথাগুলো বলতে শুরু করে। ভাবুন তো, ছেলেটা এমএসসি পাস, কিন্তু লেখালেখির নেশায় সে নিজেকে বা তার বাবাকেও ঠিকমতো দেখতে পারে না। এটাই তো একজন প্রতিভাবান শিল্পীর ট্র্যাজেডি, তাই না? যখন সমাজ তার প্রতিভাকে চিনতে পারে না, তখন তার সব যোগ্যতা, সব পড়াশোনা, সব অর্থহীন হয়ে যায়। বাদলের কথাগুলো শুনে অনিমেষ বাবুর হয়তো মায়া হল। তিনি ছেলেটাকে অফিসে আসতে বললেন, কথা দিলেন যে তার লেখা তিনি পড়বেন। বাদলের চোখে তখন 1000 ওয়াটের আলো, একটা নতুন স্বপ্ন। কিন্তু অনিমেষ বাবু কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে এই ছোট্ট প্রতিশ্রুতিটাই তাকে এক ভয়ঙ্কর অনুশোচনার দিকে ঠেলে দিচ্ছে। আর এখান থেকেই গল্পটা একটা অন্য মোড়ে নিচ্ছে। এবার বাস্তব আর ভৌতিকের মধ্যেকার যে পাতলা দেওয়ালটা, সেটা পুরোপুরি ভেঙে যাবে, আর বেরিয়ে আসবে এক শিউরে ওঠার মতো সত্যি। একটু কল্পনা করুন সিনারিওটা। বাইরে মুষলধারে বৃষ্টি। বাদলের সাথে অনিমেষ বাবু তার একটা পোড়ো বাড়িতে আশ্রয় নিয়েছেন। সময় কাটানোর জন্যই হয়তো তিনি বাদলের দেওয়া পাণ্ডুলিপিটা খুললেন। তিনি জানতেন না যে তিনি আসলে একটা ভয়ের বাক্স খুলতে চলেছেন। আর পাণ্ডুলিপির কয়েকটা পাতা উল্টাতেই তার রক্ত হিম হয়ে গেল। একটা বরফ শীতল স্রোত যেন শির দাঁড়া দিয়ে নেমে গেল। এই গল্পগুলো, এই লাইনগুলো তার চেনা। আরে, এই লেখা তো তিনি আগেও পড়েছেন। এবার দেখুন আসল ঘটনাটা। অতীত আর বর্তমান এক হয়ে গেছে। 1 বছর আগে ঠিক এই বাদল সেন নামেরই এক তরুণ লেখকের পাণ্ডুলিপি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। আর আজ রাতে তিনি সেই লেখকেরই বাড়িতে অতিথি। তবে লেখকের নয়, লেখকের অতৃপ্ত আত্মার। বাদলের প্রেতাত্মা তখন অভিযোগ করে। আর কি সেই অভিযোগ? বারবার আপনি আমার মতো নতুন লেখকের আশা নিয়ে ছেলেখেলা করেছিলেন। তার মানে অনিমেষের অপরাধটা শুধু একটা পাণ্ডুলিপি ফিরিয়ে দেওয়া ছিল না, তার অপরাধ ছিল আরও অনেক গভীর, এক উঠতি প্রতিভার স্বপ্নকে নিয়ে খেলা করা। আর এর পরেই আমরা জানতে পারি সেই আসল ট্র্যাজেডির কথা। 1 বছর আগে অনিমেষ বাবুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ভাঙা মন নিয়ে বাদল রাস্তায় বেরিয়ে পড়েছিল। আর তার ঠিক পরে একটা বাস অ্যাক্সিডেন্টে তার জীবনটা শেষ হয়ে যায়। সব আশা, সব স্বপ্ন এক মুহূর্তে শেষ। এবার অনিমেষ বাবুর পালা। ভয় আর তীব্র অপরাধবোধ তাকে কুঁকড়ে দিচ্ছে।
এখন তার সামনে দুটো পথ, হয় এই ভুলের প্রায়শ্চিত্ত করা অথবা সারা জীবন এই অনুশোচনার আগুনের জ্বলে পুড়ে মরা। তিনি কোনটা বেছে নেবেন? অনিমেষবাবু কোনো মতে সেই ভুতুরে বাড়ি থেকে পালিয়ে আসেন, কিন্তু যখন পাড়ার লোকেদের কাছে শোনেন যে হ্যাঁ ওই বাড়িতে সত্যিই একটা ছেলে থাকত যে 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন তিনি বোঝেন যা তিনি দেখেছেন, যা তিনি অনুভব করেছেন সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না, ওটাই ছিল তার কঠিন বাস্তব। কিন্তু এই ভয়ঙ্কর অপরাধবোধ তাকে শেষ করে দেয়নি, বরং তাকে এক নতুন মানুষে পরিণত করেছে। তিনি ঠিক করেন যেভাবেই হোক তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করবেন, আর এর জন্য তিনি একটার পর একটা পদক্ষেপ নিতে শুরু করেন। আর অবশেষে সেই মুহূর্তটা আসে। শিলিগুড়িতে বাদলের বাবাকে খুঁজে বের করে অনিমেষ তার সামনে দাঁড়ান। তার হাতে শুধু বই বিক্রির টাকা নয়, তার চোখে জল আর গলায় আটকে থাকা একটা স্বীকারোক্তি। আপনার ছেলে সত্যি একজন অনেক বড় মাপের লেখক ছিল, আমরাই চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। এটা শুধু ক্ষমা চাওয়া ছিল না, এটা ছিল এক আত্মশুদ্ধির মুহূর্ত। তো গল্পটা এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে, প্রতিভার আসল দামটা কি, আর সেই দামটা দেওয়ার জন্য একজন শিল্পীকে ঠিক কতটা সংগ্রাম করতে হয়। গল্পের শেষ লাইনটা একদম মোক্ষম। প্রতিভা কখনো অন্ধকারে চাপা থাকে না, তবে কখনো কখনো সেই প্রতিভাকে আলোয় আনতেই বড় বেশি মূল্য চোকাতে হয়। বাদল সেনের মতো কত প্রতিভা হয়তো এভাবেই হারিয়ে যায়, শুধু একটু স্বীকৃতির অভাবে। আর এই কষ্টটাই, এই প্রশ্নটাই এই গল্পটাকে আমাদের সবার মনে গেঁথে দিয়ে যায়।